শুরুতেই একটা ভয়ঙ্কর উক্তি শোনা যাক। এই কথাটা বলা হয়েছিল অভিযানের সময়। শুধু এই একটা লাইনই বুঝিয়ে দেয় যে পরিস্থিতি কতটা ভয়াবহ আর আইনহীন ছিল। আজকের আলোচনাটা ঠিক এই বিষয় নিয়েই। আমরা দেখব কিভাবে একটা নিখুঁতভাবে সাজানো ষড়যন্ত্র ভেতর থেকেই ভেঙে পড়ে, যখন কিনা রক্ষকরাই শিকারিতে পরিণত হয়। তো চলুন দেখে নেই আজ আমরা কি বিষয় নিয়ে কথা বলবো। আমরা একজন সাংবাদিকের প্রতিবাদ থেকে শুরু করে দেখব কিভাবে একটা ষড়যন্ত্র শেষ পর্যন্ত নিজেই নিজের ফাঁদে পা দেয়। আচ্ছা, চলুন তাহলে গল্পের একদম গভীরে যাওয়া যাক। এই কাহিনীর শুরুটা সাংবাদিক শেখ মেহেদী হাসান নাদিম এবং তার পত্রিকা দৈনিক জাহানকে ঘিরে। ২০১১ সালের ঘটনা। নাদিমের শহীদ মিনারে ঈদ নামে একটা আন্দোলন বেশ সাড়া ফেলেছিল। এটা ছিল একদমই অন্যরকম একটা প্রতিবাদ, যেখানে সাংস্কৃতিক প্রতীক আর রাজনৈতিক জবাবদিহিতা মিলেমিশে একাকার হয়ে গিয়েছিল। আর ঠিক তখন থেকেই তিনি অনেকের নজরে পড়ে যান। এখন একটা খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো নাদিমের এই অর্থনৈতিক তত্ত্বটা। সেই সময়ে এটাকে উন্নয়ন বিরোধী বলে দাগিয়ে দেওয়া হয়েছিল, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে দেখলে মনে হয় এটা যেন ছিল একটা ভবিষ্যৎবাণী। তুই ভিন্ন মতের জবাবটা কিভাবে দেওয়া হলো? কোনো বিতর্ক বা আলোচনার মাধ্যমে? একদমই না, বরং এর জবাবের রাষ্ট্রযন্ত্র নামল এক পরিকল্পিত আইনি আক্রমণে। চলুন দেখি সেটা কেমন ছিল। আর এই টাইমলাইনটা দেখলেই বোঝা যায় চাপটা কতটা পরিকল্পিত ছিল। একটার পর একটা মামলা, ২০১৬ থেকে ২০২১, কয়েক বছর ধরে চলাই হয়রানির ধারাটা একদম স্পষ্ট। মানে মামলাগুলো শুধু দুর্বল ছিল না, রীতিমতো হাস্যকর ছিল। ভেবে দেখুন, সাক্ষী হিসাবে এমন লোকদের নাম দেওয়া হচ্ছে যারা হয়তো মারাই গেছেন বা ১৯৩৫ সালের ব্রিটিশ আমলে পুলিশ ছিলেন। বোঝাই যাচ্ছে যে কোনো উপায়ে তাকে দোষী প্রমাণের জন্য ষড়যন্ত্রকারীরা কতটা মরিয়া ছিল। এই আইনি হয়রানির পর এলো শারীরিক নিপীড়নের চূড়ান্ত পর্ব। নাদিমের বাড়ি আর পত্রিকার অফিসে পুলিশ ও সেনাবাহিনীর এক যৌথ অভিযান। সেই ভয়ঙ্কর রাত। সেদিন রাতে ঠিক কী ঘটেছিল তা বুঝতে হলে এই অভিযানে জড়িত প্রধান চরিত্রগুলোকে আমাদের চিনতে হবে। সেই দিন যা ঘটেছিল তাকে ঠিক আইন প্রয়োগ বলা চলে না। এটা ছিল একটা ধ্বংসযজ্ঞ। উদ্দেশ্য ছিল একটা ব্যবসা, একজন মানুষের মনোবল আর তার পরিবারের নিরাপত্তা বোধকে পুরোপুরি শেষ করে দেওয়া। কিন্তু জানেন, এত নিখুঁতভাবে সাজানো একটা অভিযানও কিন্তু ভেঙে পড়তে পারে কোনো বাইরের চাপে নয়, বরং ষড়যন্ত্রকারীদের নিজেদের ভেতরের লোভ আর কোন্দলের কারণে। ওই অভিযানটা আসলে একটা ডাকাতিতে পরিণত হয়েছিল। কর্মকর্তারা বিপুল পরিমাণ মূল্যবান জিনিসপত্র লুট করে, যার মধ্যে ছিল ২২ ভরি পারিবারিক সোনা, আর এটাই হয়ে ওঠে বিবাদের মূল কারণ। আর এখানেই লাগল আসল গণ্ডগোলটা। লুটের মালের ভাগাভাগি নিয়ে শুরু হলো দ্বন্দ্ব। এই লোভী অধস্তন কর্মকর্তাদের মধ্যে একটা গভীর অসন্তোষ তৈরি করে, যা পুরো ষড়যন্ত্রের ভিত নাড়িয়ে দেয়। এখন সবচেয়ে মজার ব্যাপার হলো, আমরা এই সব কথা জানতে পারছি কারণ যারা এই অভিযানে অংশ নিয়েছিল সেই অসন্তুষ্ট কর্মকর্তারা সব ফাঁস করতে শুরু করে, আর তাদের সেই সব কথাই রেকর্ড করা হয়। চলুন এবার দেখি কিভাবে এই লোভ আর অভ্যন্তরীণ কোন্দলই পুরো ষড়যন্ত্রের মুখোশটা টেনে খুলে দিল। লুটের ভাগ থেকে বঞ্চিত হয়ে যে কর্মকর্তারা অভিযানে অংশ নিয়েছিল তারাই গোপনে সবকিছু ফাঁস করতে শুরু করে, আর ভুক্তভোগীরা খুব বিচক্ষণতার সাথে তাদের সেই স্বীকারোক্তিগুলো রেকর্ড করে ফেলেন, যা পরে হয়ে ওঠে মামলার মূল হাতিয়ার। আর এই কথাটা শুনুন, একেবারে ভেতর থেকে আসা স্বীকারোক্তি। খোদ অপরাধীরাই স্বীকার করছে যে পুরো অভিযানটা একটা মিথ্যা অজুহাতে চালানো হয়েছিল। তাহলে পুরো ব্যাপারটা কিভাবে ঘটল এক নজরে দেখে নেওয়া যাক। অপরাধীদের নিজেদের লোভ আর বিশ্বাসঘাতকতাই শেষ পর্যন্ত তাদের পতনের কারণ হয়ে দাঁড়ায়। একটার পর একটা ঘটনা যেন সাজানোর নাটকের মতো। যখন ব্যক্তিকে কোনোভাবেই দমানো গেল না, তখন রাষ্ট্রযন্ত্র তার প্রতিষ্ঠানের উপর শেষ আঘাতটা হানল। একটা ঐতিহাসিক স্থানীয় পত্রিকার কণ্ঠকে চিরতরে স্তব্ধ করে দেয়া হলো। এই পুরো ঘটনাটা আমাদের সবার সামনে একটা বড়সড় প্রশ্ন রেখে যায়। জবাবদিহিতা, সংবাদপত্রের স্বাধীনতা আর আইনের শাসন নিয়ে প্রশ্ন।
বিশেষ করে তখন যখন আইন রক্ষাকারীরাই আইন ভাঙার খেলায় মেতে ওঠে।